শুভ সন্ধ্যা এবং গুড ইভিনিং। আজ 28শে অক্টোবর 2024 রোজ সোমবার। আজকে বিশেষ প্রয়োজনে বেশ কিছুদিনের জন্য ঢাকা থেকে কক্সবাজার যাব। আমার জন্য আসলে রদ দেখা এবং কলা বেচা দুই হবে, কারণ কক্সবাজার গেলে কক্সবাজারের সব কিছু নিয়ে ইন ডিটেলস একটা ব্লগ বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। অ্যাজ এ রেল ফ্যান এবং ঢাকা টু কক্সবাজারের রেল লাইন চালু হওয়ার পরে এই রুটে আমার আসলে কক্সবাজার কখনোই যাওয়া হয়নি। সো ইচ্ছা ছিল ঢাকা টু কক্সে একটা রিল্যাক্স জার্নি করব ট্রেনের মাধ্যমে, কিন্তু বিধিবাম সোমবারই এই ট্রেনের উইকলি হলিডে এবং সোমবারের রাতে কোনো ট্রেন ছাড়ে না। বাট আমাকে আসলে সোমবারের রাতেই যেতে হবে, যেই কারণে ট্রেনে যাওয়ার স্বপ্নটা আসলে পূরণ হলো না। তো কী আর করা, এখন আমাকে বিকল্প দেখতে হচ্ছে। সো বেস্ট আল্টারনেটিভ আসলে কী হতে পারে সেটা সার্চ করতে গিয়ে খুঁজে পেলাম গ্রিন লাইন স্লিপার বাস। পরিচিত বেশ কয়েকজন রিকমেন্ডেশন করলো এবং ইউটিউবেও বেটার রিভিউ পেয়ে গ্রিন লাইন স্লিপার বাসে যাওয়ার বন্দোবস্ত করে ফেলি। আজকের এই পর্বে থাকছে গ্রিন লাইন স্লিপার বাসে ঢাকা টু কক্সবাজার যাওয়ার এই পুরো গল্পটা। যেই গল্পটা শুরু হয়েছিল আমার বাসা থেকে রাত 8:30 থেকে এবং শেষ হয়েছিল কক্সবাজার পৌঁছে সকাল 10টার দিকে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং গ্রিন লাইন স্লিপার বাসে ঢাকা টু কক্সবাজার যাওয়ার ইন ডিটেলস ইনফরমেশন আপনারা এর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন গল্পটা শুরু করা যাক। বাসা থেকে নদ্দা বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে প্রায় 1.5 থেকে 2 কিলো, আর রিক্সা ভাড়া 50 থেকে 70 টাকার মতো। সময় লাগে মোটামুটি 20-25 মিনিট বা আধা ঘন্টা লাগবে, ডিপেন্ড করবে জ্যামের উপর। এ হচ্ছে নদ্দা গ্রিনল্যান্ড পরিবহনের কাউন্টার। কাউন্টারটা হচ্ছে ঠিক নদ্দা ম্যাকপাই রেস্টুরেন্টের পাশে, এবং ওইদিকে হচ্ছে নদ্দা যে ওভারব্রিজের ঠিক পাশেই অবস্থিত। এটি হচ্ছে গ্রিন লাইন নদ্দা বাস কাউন্টারের প্যাসেঞ্জার ওয়েটিং রুম। বেশ ভালোই, মোটামুটি বসার বেশ ভালো ব্যবস্থা এখানে আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। বেসিন নষ্ট, বাট বালতিতে পানি নেওয়া যায় এবং বাকি সব ঠিকঠাক আছে। তবে গ্রিন লাইনের মতো বাসের ওয়াশরুম আরেকটু টিপটপ হওয়া উচিত ছিল বলে মনে হয়। তবে মোটামুটি আসলে কাজ চলে যায়। 10:45-এর দিকে আমাদের বাস নদ্দা বাস কাউন্টারে এসে পৌঁছেছে প্রায় 1 ঘন্টা লেট করে। এই বাসের ফার্স্ট ডিপার্চার পয়েন্ট ছিল আবদুল্লাপুর থেকে নদ্দা আসতে অলমোস্ট 1 ঘন্টা লেট করে ফেলেছে। ট্রলি এবং অন্যান্য ব্যাগেজগুলো লাগেজ বক্সে দিয়ে বাসে উঠে বসলাম। উনি হচ্ছেন আমাদের বাসের ড্রাইভার, বেশ অভিজ্ঞ এবং ধীরস্থির ধরনের মানুষ বলে মনে হচ্ছে। ওনার উপরেই আমাদের আজকের সম্পূর্ণ যাত্রার নিরাপত্তা নির্ভর করছে। সময় যখন 10:50, ঠিক সেই সময় আমাদের গাড়ি নদ্দা থেকে যাত্রা শুরু করলো। আমাদের এই গাড়িটি পরবর্তীতে আবার যাত্রী তুলবে হচ্ছে গুলশান বাড্ডা লিংক রোড থেকে, তারপরে রাজারবাগ পুলিশ স্টেশন থেকে, রাজারবাগ বাস স্ট্যান্ড থেকে, দেন হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। মোটামুটি 1 ঘন্টা লেটে গাড়ি যাত্রা শুরু করেছে। যেহেতু 1 ঘন্টা লেট, সেহেতু আসলে পৌঁছাতে হলো 1 ঘন্টা লেটই হবে। যদিও তারা বলছে সকাল 8টার মধ্যে পৌঁছে যাবে, বাট আমার মনে হয় 9টা, 9:30 বাজবে। সো স্টে টিউনড, আসলে দেখা যাক কত সময় লাগে এবং পুরো যাত্রাপথের এই সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। এই হচ্ছে আমার সিট। আসলে এটাকে সিট না বলে আমার রুম বা কামরা বলাই ভালো। এই রুমেই বা এই সিটেই সারা রাত আমি জার্নি করবো ঢাকা টু কক্সবাজারের উদ্দেশ্যে। পায়ের দিকে আছে জুতা রাখার জন্য একটা বক্সের মতো, মাথার নিচে বালিশের মতো, আসলে ঠিক বালিশ না, সিটটাকে বালিশের মতো হেলান দিয়ে করা আছে। আর একটা পাতলা কম্বল দিয়েছে, এই কম্বলটাই হচ্ছে রাতের সঙ্গী। মোটামুটি বেশ ভালো এবং কমফোর্টেবল বলেই মনে হলো। একজনের জন্য যথেষ্ট স্পেস আছে এখানে, কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। এগুলা হচ্ছে 2 জনের কেবিন, 2 জনে কমফোর্টেবলি যাওয়ার মতো যথেষ্ট স্পেস এখানে আছে। এবং আমার মনে হচ্ছে কারোর সাথে যদি ছোট বেবি থাকে, ছোট বেবিকে সাথে নিয়ে অনায়াসে এখানে যাত্রা করা যাবে। এই পর্দা দেওয়া থাকবে, পর্দা দিয়ে দিলে আপনি হচ্ছে সেপারেট, মানে আপনার বাইরে আলো বাতাস, মানে বাইরে থেকে লাইট আসাটা আপনার চোখে পড়াটা বন্ধ হয়ে থাকবে। আর যখন নিজের প্রাইভেসি প্রয়োজন পর্দাটা টেনে দিলেন, বাস শেষ। গ্রিনল্যান্ডের আরামবাগ বাস কাউন্টার।
এটা হচ্ছে ঢাকার মধ্যে সর্বশেষ ডিপার্চার পয়েন্ট। তারপরে আর কোথাও থেকে যাত্রী ওঠানোর কথা না। বাসের তরফ থেকে প্রত্যেক যাত্রীকে হাফ লিটার করে পানি দিয়ে গেল। এই বাসে যদি সবাইকে 1 কাপ করে চা অথবা কফি দিত, তাহলে ব্যাপারটা আরেকটু জুস হতো। রাত বাজে 1টা, আমাদের গাড়ি মদনপুর পার হচ্ছে, কিন্তু মদনপুরে এসে ব্যাপক একটা জাম সৃষ্টি হয়েছে। ভাবা যায় রাত 1টা বাজে এই যে ট্রাফিক জ্যাম, দুর্বিষহ। মানে রাত 1টা বাজে, এখন গাড়ি চলবে খুব ফাস্ট, শুনশান রাস্তা, নীরব থাকবে চতুর্দিকে, কিন্তু না, মানে একটা কনজেস্টেড সৃষ্টি হয়েছে বড় বড় ট্রাক গুলার বিশেষ করে। খানিকক্ষণ ভুগিয়ে মদনপুরের ট্রাফিক ছেড়ে দিল, গাড়ি তার পূর্ণ গতিতে ছুটে চলেছে। আমরা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে প্রায় 400 কিলোমিটার পথ অতিক্রম করব, এবং ইন দ্য মেইন টাইম আমরা 7টা ডিস্ট্রিক্ট ক্রস করব: ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, দাউদকান্দি, ফেনী, চিটাগাং এবং কক্সবাজার। আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, এখন কিন্তু আমার কম্পার্টমেন্টে যে এসি গুলো বন্ধ করে রেখেছি, তারপরও বেশ ঠান্ডা। সো আপনারা যেটা করবেন, অবশ্যই একটা ভারী কাপড় নিয়ে আসবেন, সোয়েটার জাতীয় কিছু নিয়ে আসবেন। এরা যেই কম্বলটা, ব্ল্যাঙ্কেটটা দেয়, এটা একটু পাতলা, বেশ পাতলা। এই ব্ল্যাঙ্কেটে কিন্তু আপনার শীত কমবে না। সময় যখন রাত 3টা, আমাদের গাড়ি তার যাত্রাপথের প্রথম বিরতি দিয়েছে 14 গ্রাম কুমিল্লা অবস্থিত গ্রিন ভিউ রেস্টুরেন্ট এবং সুইটসে। এটা হচ্ছে একটা হাইওয়ে হোটেল, এখানে খাবার দাবার পাওয়া যায় এবং ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে। যারা যারা খাবে তারা সবাই নেমে, আমরা নেমে গেছি, এবং ফ্রেশ হবো, তারা সবাই নেমে আমাদেরকে ফ্রেশ করে নেব। তারপরে হচ্ছে নির্ধারিত যাত্রা বিরতি 20 মিনিটের পর আবার আমরা আমাদের গাড়িতে চড়ে বসবো। গুড মর্নিং গাইজ। সারা রাত প্রায় 240 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এদের গাড়ি এই মুহূর্তে আছে পটিয়া বাইপাসে। চট্টগ্রাম আমরা অলরেডি ক্রস করে ফেলেছি, চট্টগ্রাম ক্রস করে পটিয়া বাইপাসে আছি আমরা এখন। সারা রাতের অভিজ্ঞতার কথা যদি বলি, মোটামুটি ভালোই কেটেছে রাতটা। দ্যাট মিনস 3টা পর্যন্ত তেমন ঘুম হয় নাই, 3টার পর থেকে 6টার মধ্যে ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়েছি। আমার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আসলে আমি অন দ্য ওয়েতে কোনো জার্নিতে আমার ঘুমটা ভালো হয় না। বাট আপনারা যদি কেউ মানে এই প্র্যাকটিসটা থাকে যে গাড়িতে বা আসা যাওয়ার পথে ঘুমাতে পারেন, তাহলে বেশ সুন্দর ঘুমাতে পারবেন। যথেষ্ট স্পেস আছে এখানে, শুয়ে যাওয়ার মতো, আরাম করে শুয়ে থাকার মতো, আর সিটগুলো বেশ কমফোর্টেবল। একটাই প্রবলেম, যখন আপনার টার্ন নেয় অথবা ব্রেক কষে, তখন পিছলে নিচের দিকে চলে যেতে হয়। মনে হচ্ছে আপনি, মানে ঘুমের মধ্যে মনে হবে যে আপনি খাট থেকে আপনাকে কেউ টেনে ফেলে দিচ্ছে অথবা নিচে পড়ে যাচ্ছে, এমন একটা ফিলিংস আসে আর কি, যার কারণে তখন ঘুমটা নষ্ট হয়ে যায়। যেই গতিতে এখন আমাদের গাড়ি চলছে, যদি এই গতিটা বজায় রাখতে পারে, তাহলে আমাদের পৌঁছাতে আরো 2 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। দ্যাট মিনস 6টা, এখন বাজে 6টা, 8:30টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাওয়ার কথা। হোয়াটেভার, 8:30 না হয় 9টার মধ্যে যদি পৌঁছে যেতে পারি, তাও মনে হয় আমার কাছে বেশ ভালোই একটা টাইমে আমরা পৌঁছাবো। কারণ আমাদের তো ঢাকা থেকে বের হতেই 1 ঘন্টা বেশি সময় লেগে গিয়েছিল, মানে 1 ঘন্টা লেট হয়ে গিয়েছিল। গ্রিন লাইন স্লিপার বাসের আরেকটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে যে এখানে কোনো চার্জিং পয়েন্ট দেওয়া নেই। লং জার্নিতে আপনার পাশে যদি চার্জিং পয়েন্ট থাকে, তাহলে আপনার প্রয়োজনীয় ডিভাইসগুলো কিন্তু চাহিদা মতো আপনি যখন প্রয়োজন তখন চার্জ করে নিতে পারেন। আরেকটা হচ্ছে এখানের যে লাইটিং সিস্টেমটা, এই লাইটিং সিস্টেমটা সেন্ট্রালি কন্ট্রোলড হয়। আপনি চাইলেই আপনার প্রয়োজন হলে আপনি লাইট জ্বালাতে পারবেন না। যখন কোনো স্টেশনে বাস দাঁড়ায় অথবা কোনো স্টপেজে বাস থামায়, দেন সেন্ট্রালি তারা লাইটটা জ্বালিয়ে দেয়, এবং তখন আপনি লাইটের আলোতে যদি কোনো কাজ করতে চান সেটা করতে পারেন, অথবা নিজের মোবাইলে টর্চ অন করে আপনাকে কাজ করতে হবে। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার বেশ কয়েকটা ওয়ে রয়েছে। আপনারা যারা বাসে না আসতে চান, তাদের জন্য ট্রেনের ব্যবস্থা আছে, তাদের জন্য এয়ারে আসার ব্যবস্থা রয়েছে। ট্রেনে আসলে সময় লাগে প্রায় 8-9 ঘন্টার মতো, আর এয়ারে আসলে লাগবে 1 ঘন্টার মতো। ট্রেনের টিকিট মানে স্টার্টিং হয় 600 থেকে, আপনার বিভিন্ন সিট বেঁধে 3000 টাকা পর্যন্ত দাঁড়ায়। আর হচ্ছে এয়ারের টিকিট হচ্ছে 6 থেকে 8 হাজার টাকার মধ্যে ঢাকা থেকে কক্সবাজার আসতে পারবেন।
আর বাসের ক্ষেত্রে আমি বলবো, আমরা যে গ্রিন লাইন বাসে এসেছি এটা ভাড়া নিয়েছে 2500 টাকা। আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে হাইয়েস্ট ফেয়ার ঢাকা টু কক্সবাজার রুটে। আপনারা চাইলে 800 টাকা থেকে শুরু করে যে কোনো রেঞ্জের বাসে ঢাকা থেকে কক্সবাজার আসতে পারবেন। এসি, নন এসি অনেক ধরনের বাস রয়েছে। ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে ছেড়ে আসে, বিশেষ করে সায়দাবাদ, আব্দুল্লাহপুর, গাবতলী এবং যাত্রাবাড়ি, মানে যার যেখানে সুবিধা, আরামবাগ, রাজারবাগ, এইসব পয়েন্ট থেকে আপনারা টিকিট কিনে খুব সুন্দর কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসতে পারবেন। আর বাসের টিকিট অনলাইন অফলাইন দুইভাবে আপনারা কাটতে পারবেন। সহজ.com হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আপনার এই অনলাইনে এটা কাটার জন্য। সেক্ষেত্রে যদিও তারা একটা এক্সট্রা চার্জ নেয়, তারপরেও আপনি বাসায় বসে টিকিট কেটে ফেলবেন। দ্যাট মাচ মোর ইজিয়ার দেন গোয়িং টু দ্য বাস স্টেশন। আর এই বাসটিতে উপর নিচ মিলিয়ে মোট 30টি সিট রয়েছে। উপরেও যেমন সিঙ্গেল এবং ডাবল ডেকার রয়েছে, নিচেও সিঙ্গেল এবং ডাবল ডেকারের বাথ রয়েছে। আমি আসলে সবসময় প্রেফার করি নিচে থাকার জন্য, কারণ আমার উপরের এক্সপিরিয়েন্সটা অন্য বাসে, অন্য স্লিপার বাসে ভালো ছিল না, যার কারণে আমি নিচে থাকতে পছন্দ করি এবং এই বাসেও নিচে আসলে সিটটা আমি প্রেফার করেছি। আমার সাথে আমার যারা সহযাত্রী আছে তাদের কাছে, যারা উপরে ছিল তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে তারা কেমন ছিল এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন আসলে উপরে যারা সিট পাবেন বা নিচে সিট পাবেন না, তারা যদি উপরে যেতে হয় তাদের কমফোর্টনেসটা কেমন হবে, ওই ব্যাপারে আমি একটা রিভিউ আমার ভিডিওর কোনো একটা অংশে দিয়ে দিব পরবর্তীতে। সকাল 7টার দিকে আমাদের বাস যাত্রাপথে দ্বিতীয় বিরতি দিয়েছে হোটেল ফোর সিজনসে। এটি চট্টগ্রাম হাইওয়ে রোডে লোহাগাড়া উপজেলার চন্টি নামক স্থানে অবস্থিত। এতদিন আমার ধারণা ছিল হাইওয়ে হোটেলগুলা 24 আওয়ার্স চালু থাকে, কিন্তু এখানে সকালবেলা এসে কিছুই পাইনি। লোকজন কেবল আজকের দিনের কার্যক্রম শুরু করেছে। এক কাপ চা খেতে পারলে খুব ভালো হতো। এই হচ্ছে আমাদের গ্রিনল্যান্ড স্ক্যানিয়া বাসটা। দিনের আলোতে আসলে প্রথম বাসের সামনে দাঁড়িয়ে ছবি তোলার বা ভিডিও করার সুযোগ হয়েছে, কারণ গতকাল রাত থেকে আপনারা দেখেছেন রাতেই আমরা জার্নি শুরু করেছি। তো এই হচ্ছে আমাদের বাস। আচ্ছা, আমি তো সিঙ্গেল ডেকারে ছিলাম, আমার জন্য বেস্ট কমফোর্টেবল ছিল আমার ডেকারটা এবং বেশ সুন্দর করে আসতে পেরেছি। আপনারা তো ডাবল ডেকার, আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে বা আপনারা কেমন ফিল করেছিলেন সারা রাত? প্রবলেম তো নাই, বরঞ্চ হচ্ছে যে জার্নিটা খুবই এনজয়েবল ছিল। স্পেস, প্রচুর স্পেস, আমরা দুইজনে ছিলাম এবং হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা বেশ কমফোর্ট নিয়েই আসলে জার্নিটা করেছি। আপনি কি রিকমেন্ড করবেন এই গ্রিনল্যান্ডে, মানে এই গ্রিনল্যান্ড পরিবহনে অন্যদেরকে আসার জন্য? অবশ্যই, যদি সুযোগ থাকে তাহলে আমি মনে করি গ্রিন লাইন ইজ ওয়ান অফ দ্য বেস্ট হবে। যারা আসবে তারা যদি কমফোর্ট চায়। আমি তো ছিলাম নিচে আর কি, আপনার নিচের ডেকে, আপনি তো আপার ডেকে। তো আপনার আসলে কেমন জার্নিটা কেমন লেগেছে? জি, জার্নিটা ওভারঅল মোটামুটি ভালো ছিল। উপরে ঝাঁকুনি লেগেছে, তবে সামান্য, খুব বেশি ঝাঁকুনি নেই, খুব একটা অসুবিধা হয়নি। ওকে, এমনিতে স্মুথ, সবকিছু স্মুথ হ্যাঁ, মোটামুটি স্মুথ ছিল। এনজয় করেছেন জার্নি? হ্যাঁ, মোটামুটি এনজয় করেছি। এই মুহূর্তে আমরা পার হচ্ছি ডুল হাজরা এরিয়াটা। ডুল হাজরা সাফারি পার্কের কথা আপনারা অনেকেই শুনেছেন। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আসলে সাফারি পার্ক। আমরা কিন্তু কক্সবাজার ঢুকে গেছি। এটা হচ্ছে কক্সবাজার চৌরাস্তা। বাম দিকের রাস্তা চলে গেছে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ জিরো পয়েন্টের দিকে, আর আমরা সোজা চলে যাব কক্সবাজার বাস কাউন্টারের দিকে। গুড মর্নিং ফ্রম কক্সবাজার। সকাল ঠিক 9টায় আমাদেরকে কক্সবাজার নামিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বাসটি। 11টা থেকে 9টা, মোটামুটি 10 ঘন্টা সময় লেগেছে। এই বাস টার্মিনাল থেকে এখন আমাদেরকে অটো করে চলে যেতে হবে কলাতলী সি বিচের পাশে, যেখানে আমাদের হোটেল। একটু আসতে যাও মামা, একটু আসতে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমাদের আগে থেকে রিজার্ভ করে রাখা হোটেল বিচওয়ে। এটি কলাতলীতে অবস্থিত। কলাতলী বিচের খুব কাছেই অবস্থিত এই হোটেল বিচওয়েটি। মোটামুটি মিড রেঞ্জের মধ্যে খুব চমৎকার একটা হোটেল, বেশ টিপটাপ, পরিচ্ছন্ন এবং গোছানো। তাদের সার্ভিসটাও আমরা যথেষ্ট ভালো পেয়েছি।
এই হচ্ছে তাদের রিসেপশন। এখানে আপনারা বসে ওয়েট করতে পারবেন, এবং অনেক ক্ষেত্রে আসলে রুম দিতে দেরি হয়, সেই সময়টা এখানে বসে কিছুটা ফ্রেশও হতে পারবেন। পাশাপাশি এখানে তাদের ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা যখন যদি ক্ষুধার্ত হন তখন তাদের এই ডাইনিং থেকে খেয়ে নিতে পারবেন। সারা রাত জার্নি করে কিছুটা ক্ষুধার্তই হয়ে গিয়েছিলাম, এবং আমাদের রুম দিতেও কিছুটা দেরি হচ্ছিল। মানে আমরা একটু আর্লি চলে এসেছিলাম, তারা রুম গুছাচ্ছিল, এবং এই ফাঁকে আমরা ওনাদের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে সকলের বুফেট ব্রেকফাস্টটা করে নিলাম। বেশ কিছু আইটেম ছিল, প্রত্যেকটা আইটেমই ছিল খুবই টেস্টি। ব্রেকফাস্ট শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। এই হচ্ছে আমার রুম। রুমে ঢুকতেই হাতের বাম দিকে হচ্ছে একটা সোফা, তারপর একটা টি টেবিলের মতো রয়েছে, এখানে পানি এবং বাথরুম ইমিউনিটিস দেওয়া আছে। এদিকে আছে একটা ওয়ার্ড্রব, এবং আলাদা একটা কম্বলও দেওয়া আছে। নিচের থাকে হচ্ছে একটা রেফ্রিজারেটর। টি টেবিলও আছে, যদিও আসলে এটা খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না। আর হচ্ছে এই বেডটা সুন্দর সাজানো গোছানো, আমার খুব পছন্দ হয়েছে রুমটা honestly। আর এদিকে হচ্ছে গাদা দরকার কিছুই আছে, লাইট, রুমে পর্যাপ্ত লাইট, এবং এমবিয়েন্টটা খুব চমৎকার। ফ্যান আছে, এয়ার কন্ডিশন আছে। আর ওয়াশরুমটা দেখি, এই হচ্ছে ওয়াশরুম। সুন্দর, গরম পানি, ঠান্ডা পানি সবকিছুর ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে বেসিন, তারপর হচ্ছে এদিকে একটা আয়না, ছোট্ট একটা টুল, আর এই পাশে হচ্ছে ছোট্ট একটা বারান্দা। ছোট্ট না, বেশ সুন্দর একটা বারান্দা আছে। হোটেল উইন্ডি টেরেস হচ্ছে আমার বাম দিকে, আর ব্রেক অফিস হচ্ছে ঠিক বরাবর। আর ডান দিকে হচ্ছে মেইন রোড। তো ওভারঅল সবকিছু মিলে আমার রুম এবং এনভায়রনমেন্ট খুব পছন্দ হয়েছে হোটেলটার। খরচও আসলে খুব বেশি তা না। খরচটা কত সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। খুব সম্ভবত 2,500 টাকা পার নাইট, সিঙ্গেল রুম। তারপরে একটু কনফার্ম করে দেবো আমি আসলে কত টাকা লেগেছে।